গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা প্রচণ্ড গরম গরম সকাল নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। বন্ধুরা, প্রচণ্ড গরমে তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরাও সবাই প্রচণ্ড হাঁপিয়ে ক্লান্ত, কোনো কাজের কিন্তু এনার্জি নেই, তবুও কাজ আমাদের করতেই হবে। আমি একা থাকি বা পরিবারের অনেক লোক সাথে থাকুক, আমাদের মেয়েদের কিন্তু কোনো নিস্তার নেই। কারণ পরিপাটি সংসার যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কিন্তু এইভাবেই পরিশ্রম করতেই হবে। আর আমি একটা পরিপাটি সংসার মানে খুব সুন্দর সংসারটাকে না মেনটেন করতে চাই, সেই কারণেই কিন্তু এই ধরনের কাজ করতে আমি ভীষণই ভালোবাসি। আর এই ভালোবাসা থেকেই আমি এই সমস্ত কাজগুলো করতে পারি। এই কাজগুলো কোনো লোক দেখানো নয়, এই কাজগুলো আমার ভালো লাগা থেকে করি। আর তোমরা আমাকে এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করো যে আমি আরও উৎসাহ পাই। আর আমি ভীষণ ভালোভাবে মানে তোমাদেরকে কিন্তু আমার যে ঘরের সম্পূর্ণ কাজগুলো দেখানোর আমি চেষ্টা করি। আর তোমরা অনেকেই আমাকে বলো তোমার এডিটিং ভালো লাগে। তো বন্ধুরা, আমি চেষ্টা করি এডিটিং, আমি কিন্তু শিখছি, মানে ভেবো না যে আমি কারো কাছে শিখতে যাই, আমি মোবাইল থেকেই কিন্তু এডিটিংটা শিখছি বসে বসে। কারণ ভালো করে এডিটিং না করলে ভিডিওটা দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। আর ঝুমা আমাকে কমেন্টস করেছে যে আমাকে শাখা পলা পরলে মানে আমার হাতটা ভালো লাগবে, আর না হলে দেখতে একদম ভালো লাগে না। তার আগে তোমাদেরকে বলে নিই যে আমার হাতগুলো না সত্যি ভালো লাগার মতো না। আমার হাতগুলো না এত আমি কাজ করি, আমার আর হাতগুলো প্রচণ্ড সরু সরু টাইপের। তো সেই কারণে কিন্তু আমার হাতে না আমি যাই পরি অতটা আমার হাতে কিন্তু মানায় না, মানে একদম ফোটেই না। তো এটা একটা কারণ আমি তোমাদেরকে আগে বলে দিলাম। আমার মানে শরীরে যে অংশ যেরকমই হোক না কেন হাতগুলো কিন্তু বড্ড বাজে। আর ওই হাতগুলোই তো সবার আগে তোমাদের সামনে আমাকে আনতে হয়, কিছু করার নেই। আমি কোনো কিছু করব মানেই আমাকে হাত দিয়ে আগে দেখাতে হয়। আর শাখাপলা কেন পড়ি না মানে আমি তোমাকে বলছি, আমার যে কাজকর্ম তুমি মানে তোমরা প্রত্যেকেই দেখতে পাও যে আমি প্রচুর কাজকর্ম করি আর খুব হুটোপাটা থাকে, আমার কিন্তু তাড়া থাকে সব সময়, কারণ অনেক কাজ একসাথে করব বলে। আর যত হুটোপাটা থাকবে আমার হাতে যে শাখা থাকে, আমার হাতের শাখা কিন্তু প্রচুর বেড়ে যায়। মানে এর আগে ধরো এখন আমি তো ভিডিও করছি, এখনের কথা বলছি না, আমি প্রচুরবার সমস্ত কাজ করতে গিয়ে এত বেড়ে যেত যে আমি সেই থেকে না আর শাখা পড়তাম না, মানে ছেড়ে দিয়েছি। প্রথম কয়েক বছর পড়েছিলাম, তারপর আর আমি পড়িনি। আর আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরবাড়ির লোকরাও কিন্তু আমাকে এই নিয়ে না কোনো দিন কোনো কোশ্চেন করেও নি। আর সেই থেকে না আমার অভ্যেস হয়ে গেছে ওটা না পড়ে থাকতে। আর ওটা পড়লে আমার হাতটা কিন্তু ভীষণ ভারী হয়ে যায়। বন্ধুরা দেখো, সকাল সকাল মেয়ের রুমটাকে কিন্তু একদম টিপটপ করে মানে একটু পরিষ্কার করে আবার রেখে দিলাম। যাই হোক ঝুমা, তুমি আমাকে বলেছো যে শাখা পড়তে, আর শাখা পড়লে এটা একদম ঠিক কথাই তুমি বলেছো যে মেয়েদের বা মানে মহিলাদের বউদের শাখা পলাতে কিন্তু সৌন্দর্য লাগে। যাই হোক, আমি তোমার কথা রাখতে অবশ্যই আমি শাখা পলা পরে তোমাকে মানে তোমাদেরকে কিন্তু আমি ব্লগ দেব বেশ কিছুদিন। আমি তারপরে বলতে পারছি না যে কতদিন আমি সেটা রাখতে পারবো, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের কথা রাখার। আমি না সব সময় চেষ্টা করি তোমাদের প্রত্যেকের কথা রাখার জন্য। বন্ধুরা, আমি তোমাদের প্রত্যেককে না ভীষণ ভালোবাসি এবং তোমাদের প্রত্যেকের যে মতামত সেটাকে কিন্তু আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করি, মানে আমার সাধ্যের মধ্যে হলে আমি কিন্তু সেই চেষ্টাটা করি। আর তোমরা আমাকে বলবে তোমাদের ভালো লাগা মন্দ লাগা, আমি কিন্তু কখনো নেগেটিভভাবে নেই না জিনিসটাকে। আমি মনে করি আমিও তো তোমাদের থেকে অনেক কিছু শিখি। আর এই দেখো বন্ধুরা, আজকে রান্না কিন্তু ঝটপট কিচ্ছু করিনি, জানো তো, একদম বাজে রান্না মনে হয় আজকে করেছি। সেটা করে নিয়ে এই যে এইটা এখন পরিষ্কার করছি। আর বন্ধুরা, কালকের ব্লগে না একটুখানি গন্ডগোল হয়েছে, তোমরা কি কেউ কি বুঝতে পেরেছো? আমি না ভুল করে এই যে এটার যে ইন দিস ভিডিওতে প্রথম দিকে না আমি এইটার একটা ক্লিপ দিয়ে দিয়েছি, সেটাকে না আর বাদ দিতে পারছিলাম না। তাহলে কি হচ্ছিলো বলো তো, ভিডিওটা কালকে তাহলে আমি আর পোস্ট করতে পারতাম না, মানে একদিন গ্যাপ হয়ে যেত। তো ভুলে আমার ওটার সঙ্গে না অ্যাড হয়ে গেছে ওই ইন দিস ভিডিওর মধ্যে, প্রথমটাই দেখবে। তো আমি আর কি করলাম, বাদ দিতে পারলাম না। বাদ দিলে একটা দিন তোমাদের কাছে ভিডিও যাবে না,
ভাবলাম যাক ওইটুখানি তো চলে গেছে, মানে ভুলে হয়ে গেছে আমার এডিটিংয়ের সময়। তো সে কারণে ভিডিওটা দেখবে। কাল আমি প্রচুর লেটে তোমাদেরকে ছেড়েছি, বলেছিলাম একটু সমস্যা হয়েছিল, সেই সমস্যাটাই। আর এই যে চৈতালি আমাকে বলেছিল দেখো গাছের গোড়াটা খুঁড়ে সবজির খোসা দিতে। আমি না জানি না বন্ধুরা, তোমরা দেখো আমি এইভাবে দিলাম, এইভাবে কি হলো। গাছ সম্পর্কে একদম আমার অভিজ্ঞতা নেই, আমি কিন্তু কিচ্ছু জানি না, মনে হয় হয়নি। দেখে নিয়ে আমাকে জানিও যে আমি মানে খোসাগুলো, সবজির যে খোসা সেগুলো ঠিকঠাক দিলাম কিনা, বা কিভাবে দেয় আমি সেটাও জানি না, জানো তো। আর এই যে বাস্কেটটাকে এখন তো আমি নিয়ে আসলাম আজকে নিচে। আর এখন কটা বাজে? এখন কিন্তু 12টা বেজে গেছে, মানে 12টার জল এসছে। হালকা হালকা কিন্তু রোদ উঠেছে, জানো তো আজকে একটু একটু রোদ আছে, আবার রোদটা পড়ছে, এরকমই হচ্ছে। আর দেখতে বাইট দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটাকে ডলে ডলে এইভাবে করে পরিষ্কার করছি। এটা কত সালে বলো তো? এই বাড়িতে এসেছি আমি আজকে 13 বছর হয়ে গেছে। হ্যাঁ, সেই 13 বছর আগে নয়, এটা হচ্ছে ভাড়া বাড়িতে কিনেছিলাম। তখন ছিল কত সাল? তখন তো ছিল 2009 কি 10, সেই সালে কিন্তু এটা আমার কেনা, বুঝতে পেরেছো? কতদিন আগের জিনিস নিচে ব্যবহার করতাম, তারপরে কিন্তু ওপরে নিয়ে গেছি এটাকে ব্যবহার করতে। এখনও কিন্তু বেশ ভালোই আছে, তবে একটু একটু কালার খারাপ হয়ে গেছে নিচের দিক দিয়ে। যাই হোক, এইভাবে মাঝে মাঝে খুব কম দিনে এটাকে আমি পরিষ্কার করি, কারণ খুব বেশি জিনিস রাখি না, তোমরা দেখতেই পাও এটার মধ্যে। একটা সময় ছিল বন্ধুরা, তখন কিন্তু আমার কাছে কিচ্ছু ছিল না, এই বাস্কেটের মূল্যই আমার কাছে তখন অনেক ছিল। আর এই যে একটা আলনা দেখতে পাও, এই আলনাটা কিনেছিলাম, ওই শোকেসটা কিনেছিলাম ভাড়া বাড়িতে থাকার জন্য। আর এই দেখো লাঞ্চ নিয়ে এসেছি, বেগুন একটা কি বলো ভাপা মতন করেছি আমার পাতে যেটা রয়েছে, আর একটু স্যালাড নিয়েছি, ওখানে ডাল, আম ডাল, টমেটো দিয়ে ডাল, আর ওটাতে লাউ ঘন্ট আর টক দই। খাওয়ার পর কিন্তু রেস্ট নিয়েছি, তারপরে এসেছি বন্ধুরা। মাঝে মাঝে তো এটা করা দরকার, তো সেই কারণে কিন্তু দেখো একটু কেরোসিন তেল, আর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমি রেশন থেকে যে আমি নিয়ে এসেছিলাম কেরোসিন তেল, সেটা দিয়েই কিন্তু চলছে। আমি প্রায় 2.5 লিটার নিয়েছিলাম, মানে কিনেছিলাম তেল। সেই তেল এখনও যাবে, বেশ অনেক দিন যাবে। আর মাঝে মাঝে এরকম কিন্তু নিজেকেও পরিষ্কার করতে হয়, আর পরিশ্রমী বউ কিন্তু হতে হয়, না হলে বাড়ি সুন্দর থাকবে না। যেহেতু বাড়িটার দায়িত্ব কেউ নেই, দেখো শুধু আমার উপরে দিয়ে কিন্তু আমার হাজব্যান্ড নির্দ্বিধায় একদম, সে কিন্তু দেশের মানে সেবা করছে, আর আমি তার বাড়ি আগলে একদম যত্ন করে কিন্তু রেখে দিচ্ছি। আমাদের মতন যে হাজব্যান্ডরা আছে তাদের বউদের না আমাদের মতন সাহসী হতে হয় আর পরিশ্রমী হতে হয়, তা না হলে কিন্তু আমাদের হাজব্যান্ডরা দেশ সেবার কাজে যুক্ত থাকতে পারে না। বাড়িকে নিশ্চিন্তে রেখে সে গিয়ে কিন্তু সেখানে ডিউটি করতে পারে না, কারণ আমরা যদি সাহসী না হই তাহলে কিন্তু তারা সাহসটা পাবে না। তো সেই কারণে তার সাহস দেখে আমি সাহস পাই, আর আমার সাহস দেখে সে সাহস পায়। তো এইভাবেই কিন্তু আমার জীবনটা চলছে বন্ধুরা, কারণ জেনে শুনেই বিয়ে হয়েছিল, সে কারণে এই পরিস্থিতিটা আমাকে মানতেই হবে। আর বলছিলাম না বন্ধুরা যে আমার তো ঘরে কোনো জিনিস ছিল না ভাড়া বাড়িতে যখন আমি ছিলাম, তো সেই কারণের জন্যই ছিল না। আর জিনিসপত্র তখন বেশি কিনতেও চাইতাম না ভাড়া বাড়িতে। ঘরটা অবশ্য বড় ছিল আমার, কিন্তু কি বলতো ভালো লাগতো না লোকের বাড়িতে। যেরকম আমার ফ্রিজ ছিল আগে, মানে আমার বাবা না বিয়েতে আমাকে কিন্তু রেফ্রিজারেটর দিয়েছিল, জানো তো, আর সেই ফ্রিজটাই চলছিল এত বছর। তবে এই ফ্রিজটা কিনেছি আজকে ধরো 3.5-4 বছর হবে, মানে বেশি দিন হয়নি, কিন্তু এই ফ্রিজটা কিনেছি। আর ছোটো ফ্রিজটা তো না আমার একদমই হচ্ছিল না, যেহেতু মা মেয়ে থাকতাম, আর ধরো 1 সপ্তাহের খাবার আমাকে স্টক করে রাখতে হতো বা মাছ রাখতে হতো, সেই সবগুলো তো না একটু সমস্যা আমার হচ্ছিল। স্টোর করে রাখার জায়গাটা তো যেহেতু ছোটো ছিল অনেকটা, সে কারণে কিন্তু জায়গাটা কম ছিল। আর আর মনে মনে না খুব ইচ্ছেও ছিল, জানো তো আমার, আমি তো দেখতাম ইউটিউবে এরকম ভীষণ যে একটা বড় ফ্রিজ, মানে অনেক বড় ফ্রিজ চাই, আর তার মধ্যে আমার যা যা মন চাইবে আমি সমস্ত জিনিস রাখতে পারবো। অনেক বায়না করেছিলাম বন্ধুরা, অনেক বায়নার পর কিন্তু এই ফ্রিজটা আমি কিনতে পেরেছিলাম। অনেক আগে থেকে, মানে যখন আমার দোতলা হচ্ছিল সেই তবে থেকে আমি বলে রেখেছিলাম আমি যখন কিনবো ফ্রিজ তখন কিন্তু আমি আর ছোটো ফ্রিজ নেব না। তো বলেছিল ছোটো না, তোমাকে একটা মিডিয়াম কিনে দেবো। আমি বলেছি মিডিয়ামও নেব না, বড় আমাকে কিনে দেবে না, আমি মিডিয়াম নেব না, তুমি আমাকে মিডিয়াম কিনে দেবে না বলে বলে বরের তো কান মাথা পুরো খেয়ে খেয়ে তারপরে জানো তো এটা আমি কিনেছি। আর এই ফ্রিজটা যখন কিনেছি তোমাদেরকে বলি, আমার এই যে সিঁড়ির স্পেসটা তোমরা দেখতে পেয়েছো অনেকটা কিন্তু ছোট, উঠবে না ওখান দিয়ে, জানো তো। যখন
আমার মানে সিঁড়ির যে রেলিং দেখতে পাই রেলিং বসানো হয়নি, তখন কিন্তু এই রেফ্রিজারেটরটাকে 3-4 জনা মিলে তোলা হয়েছে। আর ধরো যদি এখন আমার রেফ্রিজারেটর কোনো রকম প্রবলেম হলো, যে দোকানে কিন্তু নেওয়া যাবে না, আমাকে কিন্তু সার্ভিসিংয়ের লোক বা এ যে ঠিক করার লোক তাকে কিন্তু বাড়িতেই আনতে হবে। এই চুক্তিতেই কিন্তু এটা আমার নেওয়া, কারণ এত বড় ফ্রিজ সত্যি সত্যিই তো বলো, জায়গা যদি নামানোর সুবিধেও থাকে তারপরেও কিন্তু ওটাকে নামানো যাবে না। তো অনেক স্বাদের আমার ফ্রিজ, মানে উপরে তোমরা যা যা দেখতে পাও না সবই হচ্ছে আমার অনেক স্বাদের। নিচতলাতে করতে পারিনি, তো উপরতলাটা কিন্তু আমি আমার পছন্দ মতন জিনিসগুলোই এনে, মানে একদম আমার নিজস্ব সমস্ত জিনিসই কিন্তু পছন্দের আমি এনেছি। এই দেখো বন্ধুরা, এর মধ্যে একটা নতুন পলিথিন কিন্তু আমি দিয়ে দিলাম, মানে নতুন বলতে যে আর একটা পরিষ্কার পলিথিন, ওটাকে ফেলে দিলাম, দিয়ে দেখো এইভাবে আমি রেখে দিলাম। খুব একটা জিনিস আমি রাখি না এর মধ্যে। আর আলু না বন্ধুরা, আমি 1 কিলো এনেছি জানো তো, ওই 1 কিলো আলুকে ধুয়ে রেখে দিলাম। বেশি আলু তো খাওয়া উচিত না, তবে আমি জ্ঞান যতই দিই না কেন আমি কিন্তু প্রচুর পরিমাণে আলু খেয়ে নিই। আর এই দেখো বন্ধুরা, এই কিচেনটাকে কিন্তু টিপটপ করে একদম পরিষ্কার করে আমি রেখে দিলাম। আর নিট অ্যান্ড ক্লিন জিনিস দেখতে দেখো কত ভালো লাগে। কদিন আগে অবশ্য সার্ভিসিং করেছি, তারপরেও কিন্তু আমি একটা এক্সট্রা কেয়ার নিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টস করে কিন্তু তোমরা জানিও। আর এই জায়গার ফুলটা আমাকে একজনা বলেছে মানি প্ল্যান্ট দিতে, আমি দেখবো কয়েকদিনের মধ্যে যদি পারি তো অবশ্যই কিনে আনবো। আর আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।